কোন ক্রাইমের যে সত্য ঘটনাটা শোনাবো তোমাদের সেটা মথুরার একটা ঘটনা। মথুরাতে একটা গরিব ফ্যামিলি থাকতো। ফ্যামিলিটা ছিল রমেশের ফ্যামিলি। রমেশ ছিল একজন মজদুর। রমেশের বাড়িতে ছিল রমেশের মা সাবিত্রী দেবী আর রমেশের একমাত্র মেয়ে প্রিয়া। প্রিয়ার বয়স ছিল ৮ বছর। সেই সময় যখনকার ঘটনা শোনাচ্ছি, 1981 সালে রমেশের বয়স ছিল ৩৫ বছর, তার মায়ের বয়স ছিল ৫৯ বছর আর ছোট্ট বাচ্চা মেয়েটার বয়স ছিল ৮ বছর। প্রিয়া সেই সময় একটা স্থানীয় সরকারি স্কুলের ছাত্রী ছিল। প্রিয়া দেখতে খুব সুন্দরী ছিল। আশেপাশের লোকজনেরা বলতো যে প্রিয়া দেখতে একদম নিজের মায়ের মতো হয়েছে। তবে মা ৩২ বছর বয়সে, প্রিয়া যখন খুব ছোট, ৫ বছর তার বয়স, সেই সময় তার মা ব্রেস্ট ক্যান্সারে মারা গেছিল। রমেশ যেহেতু খুব গরিব, তেমন করে চিকিৎসাও করাতে পারেনি, কিন্তু যখন জানা গেছিল তখন ছিল লাস্ট স্টেজ, তাকে বাঁচানো যায়নি, সে মারা গেছিল। রমেশ নিজের মেয়েকে খুব ভালোবাসতো আর রমেশের মা ওই বাচ্চাটাকে একদম মায়ের মতো করে মানুষ করছিল। একদিন রমেশ নিজের কাজের পরে মেয়েকে সঙ্গে করে নিয়ে চুল কাটাতে গেছিল একটা নাপিতের দোকানে। তো সেই নাপিত রমেশকে বলে যে তোমার মেয়ে এত সুন্দর দেখতে, একটা প্রতিযোগিতা হচ্ছে দিল্লিতে, সেই প্রতিযোগিতাতে নাম দেওয়া উচিত তোমার মেয়ের, দেখবে তোমার মেয়ে সিলেক্ট হয়ে যাবে। রমেশের এই সমস্ত ব্যাপারে ততটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু তাও সেই ছেলেটা বলে যে একটা পত্রিকা বের হয় দিল্লি থেকে। পত্রিকাটা বাচ্চাদের পত্রিকা, আর সেটার উপরে কভার ফটো ছাপানো হয় কোনো না কোনো বাচ্চা মেয়ের। সেই পত্রিকাতে কভার ফটোতে ছাপানো হবে একটা বাচ্চা মেয়ের ফটো। সেই জন্য ১০ বছর বয়সের মধ্যে যে সমস্ত বাচ্চারা সারা দেশে রয়েছে তাদেরকে ফর্ম ফিল আপ করার একটা সুযোগ দেওয়া হয়েছে। তারপরে যদি সিলেক্ট হয় তোমাকে দিল্লি যেতে হবে, কয়েকটা প্রশ্ন করবে তোমার বাচ্চাকে, যদি সত্যি সত্যি তাদের ঠিকঠাক লাগে তাহলে কিন্তু তোমার মেয়ে অনেক উন্নতি করতে পারবে। প্রথমে একটা পত্রিকার একদম ওপরে কভারে তোমার মেয়ের ফটো ছাপা হবে। ধীরে ধীরে মেয়েকে সব লোক চিনতে পারবে, মেয়ে আরো অনেক কাজ পাবে। তখন তোমারও অনেক নাম হয়ে যাবে, তুমিও মেয়ের সাথে গিয়ে দিল্লিতে থাকবে। ব্যাপারটা রমেশের ভালো লেগেছিল, তবে রমেশ খুব একটা পড়াশোনাও জানতো না আর রমেশ কাজের মধ্যেই থাকতো। তার ছুটি ছাটাও খুব কম। তো রমেশ বলে যে এই সমস্ত ব্যাপার আমি বুঝি না। তো নাপিত বলে যে তুমি তোমার মেয়ের একটা ফটো তুলে আমাকে দিয়ে যাও, তারপরে বাকি কাজটা আমি করব। রমেশ মেয়েকে চুল কাটিয়ে নিয়ে যাওয়ার সময় মেয়ের একটা ফটো তোলে। বিকেল বেলায় আবার ওই নাপিতের দোকানে এসে তাকে ফটোটা দিয়ে যায়। নাপিতের দোকানের ওই ছেলেটা ফর্ম ফিল আপ করে দিয়েছিল। আশ্চর্যজনকভাবে কিছুদিনের মধ্যেই একটা চিঠি এসেছিল রমেশের বাড়িতে। সেখানে লেখা হয়েছিল যে কবে কোথায় দিল্লিতে যেতে হবে। কারণ রমেশের ছোট্ট মেয়ে প্রিয়া সিলেক্ট হয়েছে ওই প্রতিযোগিতাতে। রমেশ খুশি হয়েছিল, তবে তার মনে হয়েছিল দিল্লির মতো জায়গা, অত বড় শহর, সারা দেশের কত বাচ্চারা আসবে, তাদের সাথে কি আমার মেয়ে পারবে? তবে রমেশের মা সাবিত্রী বলে যে কেন পারবে না, নিশ্চয় পারবে, পারুক বা না পারুক, চেষ্টা করে দেখতে ক্ষতি কি, তো অবশ্যই আমরা যাব। রমেশ, রমেশের মা সাবিত্রী দেবী, ছোট্ট মেয়ে প্রিয়াকে সঙ্গে করে দিল্লি যাওয়ার জন্য রেডি হওয়া শুরু করে। রমেশ প্রিয়ার জন্য একটা সাদাতে গোলাপিতে স্কার্ট কিনে এনেছিল। সেটা মেয়েকে পরানো হয়, চুলটা পিঙ্ক কালারের ফিতে দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হয়। তারপর ওই তিনজন মথুরা থেকে দিল্লি গিয়ে পৌঁছেছিল। মথুরা থেকে দিল্লির দূরত্ব খুব বেশি নয়। তারা ঠিক টাইমে যে হলে তাদের প্রতিযোগিতার কথা সেখানে গিয়ে হাজির হয়েছিল। রমেশ চারিদিকে তাকাচ্ছিল। প্রিয়া ছোট, তেমন করে কিছু বোঝে না, তবে আশেপাশে দেখছিল বিভিন্ন স্টাইলিশ মা বাবার স্মার্ট মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার রমেশের মনে হয় যে ভুল হয়েছে এই প্রতিযোগিতাতে এত দূর আসা।
কারণ আশেপাশের যে মেয়েরা দাঁড়িয়ে রয়েছে তারা যথেষ্ট স্মার্ট, দেখতে তো অবশ্যই সুন্দরী। তখন রমেশের মা বলে যে যখন আমরা চলেই এসেছি তো দিল্লিতে একটু ঘোরাঘুরি করে তারপরে ফিরে যাব। এবার একটা সময়ে পরপর অনেকগুলো বাচ্চাকে ডাকার পরে নাম্বারটা এসেছিল প্রিয়া। প্রিয়া একটু ভয়ে ভয়ে স্টেজে গিয়ে দাঁড়িয়েছিল। বিচারকের আসনে ছিল তিনজন। তিনজন কিছু প্রশ্ন করে প্রিয়াকে। একজন জিজ্ঞেস করে তোমার নাম কি, বাবা কি করে, মা কি করেন। প্রিয়া মন খারাপ করে বলেছিল যে আমার বাবা আছে, মা নেই। তাকে জিজ্ঞেস করা হয় যে সে বাইরের কোন খাবারটা খেতে সব থেকে বেশি ভালোবাসে। তখন প্রিয়া বলেছিল যে আমি বাইরের খাবার খুব একটা খাই না, কারণ আমার দাদি খুব ভালো রান্না করে। দাদি যেটা রান্না করে সেটাই আমার সব থেকে প্রিয় খাবার। আরো একজন বিচারক জিজ্ঞেস করেছিলেন যে তোমার তো মা নেই, এই ছোট্ট বয়সে মা নেই, যখন মায়ের কথা মনে পড়ে তখন তুমি কি করো, তখন কি তুমি কাঁদো? তখন প্রিয়া বলেছিল যে না, আমি কাঁদি না, আমি আমার দাদির হাতটা শক্ত করে ধরি, তখন আমার মনে হয় যে এটাই আমার মা, আমার দাদির মধ্যেই আমার মা আছে। এই সমস্ত উত্তর দেওয়ার পরে তারপরে আরো বিভিন্ন ছোট মেয়েদের ইন্টারভিউ হয়। সবাইকে বলা হয় যে তোমরা অপেক্ষা করো, বিকেল বেলায় তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে এই প্রতিযোগিতার। সবাই ওয়েট করছিল। বিকেল বেলায় 5টার সময় সেই কম্পিটিশনের হলে বাইরে এসে জানিয়ে দেওয়া হয় যে 10জন মেয়েকে সিলেক্ট করা হয়েছিল সারা ভারতের মধ্যে, তার মধ্যে এবারে ওই পত্রিকার কভার পেজে যে ফটোটা ছাপানো হবে সেটা হবে প্রিয়া। প্রিয়া কম্পিটিশনটা জিতে নিয়েছিল। প্রিয়ার বাবার হাতে প্রিয়ার পুরস্কারের টাকাটা তুলে দেওয়া হয়েছিল। খুব আনন্দ পেয়েছিল প্রিয়া। প্রিয়া খুব ছোট কিন্তু বুঝছিল যে সে এমন কিছু একটা জয় করেছে যার জন্য তার বাবা তার দাদি খুব খুশি হয়েছে। তারা তিনজনে মিলে সেই প্রথম দিল্লিতে একটা ধাবাতে বসে খাবার খায়। খাবার খাওয়ার পরে তারা আবার মথুরা চলে যায়। কয়েকদিনের মধ্যেই সেই পত্রিকাটা বেরিয়েছিল, ফ্রন্ট পেজে তাদের ছোট্ট প্রিয়ার ফটোটা ছাপানো হয়েছিল। সেই সময় নিজের মজদুরির টাকা দিয়ে প্রিয়ার বাবা 20খানা পত্রিকা কিনেছিল। কেনার পরে যারা পরিচিত, যারা একটু ঘনিষ্ঠ, সব্বার কাছে একটা করে পত্রিকা দিয়েছিল। গর্ব করে প্রিয়ার বাবা রমেশ বলেছিল যে আজকে আমার মেয়ে সবার ঘরে ঘরে পৌঁছে গেছে, সবাই তাকে দেখছে, আমার খুব ভালো লাগছে। আশেপাশের লোকজনরাও ভীষণ খুশি হয়েছিল। ওই ঘটনার পর 24 দিন কাটে। প্রিয়া প্রত্যেক দিন সামনের একটা সরকারি স্কুলে যায়। একটা বড় মেন রোড আছে, সেটাকে ক্রস করে বাড়ি ফিরে আসতে হয়। সেই জন্য প্রত্যেক দিন ছুটির সময় দুপুর 1টায় প্রিয়ার ঠাকুমা প্রিয়াকে স্কুল থেকে নিয়ে আসতে যায়। কিন্তু সেদিন, যেদিন প্রিয়া বা প্রিয়ার বাড়ির লোকজনের জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছিল, সেদিন প্রিয়ার যে ঠাকুমা, তার একজন বান্ধবী, প্রতিবেশী বান্ধবী, সে অনেক দিন পরে লখনৌ থেকে মথুরার ওই এরিয়াতে এসেছিল। সে বাড়ি চলে যাওয়ার আগে প্রিয়ার ঠাকুমার সাথে দেখা করতে এসেছিল। দুজনে গল্প করছিল, গল্প করতে করতে প্রিয়ার ছুটির সময় হয়ে যায়। এবার প্রিয়ার ঠাকুমা উঠে তাকে আনতে যাবে, কিন্তু 10 বছর পর বান্ধবীর সাথে দেখা হয়েছে, কথা বলছে। সেই বান্ধবী প্রিয়ার ঠাকুমাকে বলে যে অত উতলা হওয়ার কোনো দরকার নেই, তোমার নাতনি বড় হয়ে গেছে, ঠিক নিজে নিজেই স্কুল থেকে বাড়ি ফিরে আসবে। প্রিয়ার ঠাকুমা সাবিত্রীর মনে হয় যে ঠিকই বলছে, কারণ মাঝে মধ্যে প্রিয়া স্কুল থেকে বাড়ি একা এসেওছে। 10 মিনিট কথা বলার পর সেই মহিলা বিদায় জানিয়ে সেখান থেকে চলে গেছিল। তবে প্রিয়া বাড়ি ফিরে আসেনি। আধ ঘন্টা কেটে গেলে প্রিয়ার ঠাকুমা খুব চিন্তা করতে করতে সেই স্কুলের কাছে যায়। গিয়ে দেখে সেখানে কোনো বাচ্চারা নেই, স্কুলের গেটও বন্ধ। তিনি সেখান থেকে ছুটে নিজের ছেলের কাছে গিয়েছিলেন, সমস্ত ব্যাপারটা জানিয়েছিলেন। ছেলে সেখান থেকে চলে আসে,
সব জায়গায় খোঁজাখুঁজি করে, পুলিশ স্টেশনে যায় সন্ধেবেলায় 7টার সময়। পুলিশ অন্য অনেক ক্ষেত্রে যেমন করে, গরিবদের কোনো ব্যাপার থাকলে বিশেষ একটা গুরুত্ব দেয় না, এক্ষেত্রেও সেটাই করেছিল। পুলিশ খোঁজাখুঁজির একটুও চেষ্টা করেনি। এদিকে প্রিয়ার দাদি যখন প্রিয়াকে খুঁজছিল, প্রতিবেশী একজন মহিলা বলে, আমি রাস্তা দিয়ে যেতে যেতে প্রিয়াকে যেন দেখেছিলাম কোনো মহিলার সাথে একটা গাড়িতে বসে আছে। তখন আমার মনে হয়েছিল সেটা হয়তো প্রিয়া নয়, কারণ প্রিয়া গাড়িতে কোথায় যাবে। কিন্তু এখন যখন শুনছি যে প্রিয়া বাড়ি আসেনি, খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমি এই ব্যাপারটা জানালাম। প্রিয়ার বাবা সঙ্গে সঙ্গে গিয়ে পুলিশ স্টেশনে ব্যাপারটা জানিয়েছিল, তাও কিন্তু পুলিশ নড়ে চড়ে বসেনি। তাদের একটুও প্রয়োজনই মনে হয়নি প্রিয়াকে খোঁজার, কারণ প্রিয়া গরিবের বাচ্চা। একটা একটা করে দিন কাটতে থাকে। প্রিয়ার বাবা অস্থির হয়ে চেষ্টা করতে থাকে বাচ্চাকে খোঁজার। প্রিয়ার বাবা, প্রিয়ার দাদি প্রতিদিন খুঁজতো বাচ্চাটাকে। এমনকি প্রিয়ার বাবা কাজে যাওয়াও ছেড়ে দিয়েছিল। যখন যেখানে দরকার সেখানে চলে যেত। নিজের ওই অল্প টাকায় প্রচুর পোস্টার ছাপিয়েছিল। সেই পোস্টারে ছাপানো হয়েছিল তার মেয়ের ম্যাগাজিনের কভার পেজে যে ফটোটা ছাপানো হয়েছিল সেটা। শুধু মথুরা নয়, মথুরার বাইরের বিভিন্ন এরিয়াতে গিয়েও নিজের মেয়ের ফটোওয়ালা পোস্টার সব জায়গায় লাগিয়ে এসেছিল, কিন্তু কোথাও থেকে কোনো খবর পাওয়া যাচ্ছিল না। একটা একটা করে বছরগুলো কাটছিল। ওই ঘটনার পর, প্রিয়া হারিয়ে যাওয়ার পর, প্রিয়ার দাদি আর প্রিয়ার বাবা কোনোদিন নিজেদের বাড়ির মেইন যে দরজা সেটা বন্ধ করেননি। সব সময় সেই দরজাটা খোলাই থাকতো। তারা সবাইকে বলতো যে প্রিয়াকে যাতে ফিরে এসে দরজাটা বন্ধ না দেখতে হয়, সেই জন্য আমরা সব সময় দরজা খুলেই রাখি। এইভাবে কাটতে থাকে একটার পর একটা বছর। প্রিয়ার বাবা আর প্রিয়ার ঠাকুমার জীবনের একটাই উদ্দেশ্য, তারা সব সময় সব জায়গায় গিয়ে খোঁজ করে প্রিয়ার। প্রিয়ার বাবা ইতিমধ্যেই নিজের অল্প মাইনে থেকে কোনো রকমে ভারতের অনেক জায়গায় ঘুরে বেরিয়েছে, খুঁজে বেরিয়েছে নিজের মেয়েকে, কিন্তু কোথাও কোনো রকম ক্লু খুঁজে পায়নি যে মেয়ে হঠাৎ করে কোথায় চলে গেল। এইভাবেই কিন্তু ধীরে ধীরে 18টা বছর কাটে। 1999 সাল আসে। মথুরার পুলিশ স্টেশনে একটা চিঠি এসেছিল। পোস্টম্যান সেই চিঠিটা পুলিশ স্টেশনে পৌঁছে দিয়েছিল। চিঠি দেখে বোঝা গেছিল চিঠিটা জাপান থেকে এসেছে। চিঠির ওপরে খামে লেখা ছিল এই চিঠিটা যেন অবশ্যই পড়া হয়। অনুরোধ করা হয়েছিল। যে ইন্সপেক্টর সেই সময় অফিসে কর্মরত ছিলেন, তিনি চিঠিটা খুলে পড়া শুরু করেছিলেন। চিঠিটা জাপানি ভাষায়, কখনো হিন্দি ভাষায় লিখেছিল। কোনো একটা মেয়ে বোঝা যাচ্ছিল। নিচে সে নিজের একটা জাপানি নাম লিখেছিল, সঙ্গে লিখেছিল একটা ইন্ডিয়ান নাম প্রিয়া। তাতে পুলিশকে অনুরোধ করা হয়েছিল যে সে রমেশ নামের একজন ভদ্রলোকের মেয়ে। রমেশ তাকে নাকি বিক্রি করে দিয়েছিল কারো কাছে। অনেক বছর পরে তার খুব জানার ইচ্ছা করছে যে তার বাড়ির লোকজন কি তার জন্য অপেক্ষা করে, নাকি তারা ইচ্ছা করেই তাকে অত দূর পাঠিয়ে দিয়েছিল, বিক্রি করে দিয়েছিল সামান্য কিছু টাকার জন্য। চিঠিটা পড়ার পরে খুব দুঃখ পায় ইন্সপেক্টর অরুণ কুমার। সে সঙ্গে সঙ্গে 1981 এর ফাইল বের করেছিল। রমেশ কুমার বাচ্চা হারিয়ে যাওয়ার পরে যে মিসিং কমপ্লেনটা করেছিল, এই ব্যাপারটা অরুণ কুমারের খুব ভালোভাবেই মনে ছিল। কারণ রমেশ বহু বছর পর্যন্ত মাঝে মধ্যেই আসতো নিজের মেয়ের ব্যাপারটা পুলিশ স্টেশনে জানানো ছিল, পুলিশ কিছু করলো কিনা, বা পুলিশ যদি না করে থাকে প্লিজ যেন পুলিশ কোনো একটা পদক্ষেপ নেয়, এই ব্যাপারটা বলার জন্য রমেশ বারবার থানায় আসতেন। সেই জন্য যখন যে অফিসার বা কর্মচারীরা থানায় কাজ করত, সবাই রমেশকে চিনত। অরুণ কুমারও রমেশকে চিনত। রমেশের যে মেয়ে হারিয়ে গেছিল সেটাও সে জানত। তাড়াতাড়ি
কেস ফাইলটা বের করে পড়ার পরে তিনি বুঝতে পেরেছিলেন যে রমেশের বাচ্চা স্কুল থেকে ফেরার সময় হারিয়ে গেছিল। রমেশের বাড়িতে খবর দেওয়া হয়। রমেশের মাকে জানানো হয় যে আপনাদের বাড়ির যে মেয়ে হারিয়ে গেছিল তাকে খুঁজে পাওয়া গেছে। সে এখন জাপানে থাকে। তাকে আমরা খবর দিচ্ছি, আসার কথা বলছি। বাকিটা কিন্তু সেই দাদিকে কিচ্ছু করতে হয়নি। সমস্ত ব্যবস্থা পুলিশ ইন্সপেক্টর অরুণ কুমার করেছিলেন। তিনি আবারও প্রিয়াকে জাপানে খবর দিয়েছিলেন যে প্রিয়ার বাড়ির লোকজন প্রিয়ার জন্য অপেক্ষা করছে। কেউ তাকে বিক্রি করেনি। যত তাড়াতাড়ি সম্ভব সে যেন থানায় চলে আসে। প্রিয়া থানায় আসার ব্যবস্থা করেছিল। সত্যি সত্যি সে কয়েকদিনের মধ্যে মথুরা থানায় এসে হাজির হয়েছিল। প্রিয়া আসার আগেই পুলিশ স্টেশনে খবর পেয়ে গেছিল যে প্রিয়া আসছে। প্রিয়ার ঠাকুমাকে খবর দেওয়া হয়েছিল। প্রিয়ার ঠাকুমা সেই দিন সকাল থেকে এসে থানার একটা চেয়ারে বসেছিলেন। এক সময় প্রিয়া এসে নিজের ঠাকুমার সামনে দাঁড়ায়। ঠাকুমা অবাক হয়ে যায়। ঠাকুমা বয়স হয়েছিল, ঠিকভাবে উঠে দাঁড়াতে পারছিলেন না। অনেকটা চেষ্টা করে তিনি দাঁড়িয়েছিলেন। প্রিয়ার মুখে হাত দিয়ে তাকে আদর করেছিলেন। আবার তিনি যখন চেয়ারে বসে পড়েছিলেন, প্রিয়া তার কোলে মুখ লুকিয়ে অনেকক্ষণ কেঁদেছিলেন। প্রিয়ার মুখ দেখে তার ঠাকুমার মনে হয়েছিল যে এই প্রিয়া সেই আগের প্রিয়ার থেকেও অনেক অনেক সুন্দর হয়ে গেছে। এবার প্রিয়াকে পুলিশ স্টেশন থেকে কিছু প্রশ্ন করা হয়। প্রিয়া সেগুলোর উত্তরে জানিয়েছিল যে প্রিয়া একদিন স্কুল থেকে যখন বেরিয়েছিল বাইরের দিকে তাকিয়েছিল, দেখেছিল দাদি এখনো আসেনি। হঠাৎ করে একজন মহিলা তার সামনে এসে দাঁড়িয়ে বলেছিল যে তোমার বাবা তোমাকে আমাদের সাথে যেতে বলেছেন, তুমি আমাদের গাড়িতে এসে ওঠো। প্রিয়া কিন্তু খুব ছোট, কোনো সন্দেহই করেনি। সে সেই মহিলার সাথে গাড়িতে উঠে বসেছিল। ওই যে প্রতিযোগিতাতে সে গেছিল তারপর থেকে তার এই ব্যাপারগুলোতে সন্দেহ হয়নি। তার মনে হয়েছিল হয়তো তার কোনো কাজ আছে, তাই এই মহিলা তাকে ডাকছে। সে উঠেছিল। তারপরে সেই কারটা চলতে শুরু করেছিল। পেছনের সিটে বসেছিল প্রিয়া। যেতে যেতে প্রিয়া কিন্তু নিজের বাবা যে কারখানাতে কাজ করতো সেই কারখানাটাও দেখেছিল। ভালোভাবে তাকিয়ে দেখেছিল বাবাকে কোথাও দেখা যাচ্ছে কিনা, কিন্তু বাবা কোথাও ছিল না। প্রিয়াকে সোজা নিয়ে যাওয়া হয়েছিল এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাওয়ার পরে অন্য আরো একজন প্রিয়াকে সঙ্গে করে নিয়ে জাপান গেছিল। প্রিয়া বারবার জিজ্ঞেস করতে থাকে তার বাবা কোথায়। ততবার তাকে বলা হয়েছিল বাবা ইন্ডিয়াতেই আছে, বাবা টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছে, তাকে এবার জাপানেই মানুষ হতে হবে। প্রিয়ার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছিল না, সে বিশ্বাসও করতে পারছিল না। তারপরে প্রিয়া মনে করতে থাকে যখন সে এই কম্পিটিশনটা জিতেছিল তখন কিন্তু তার দাদি আর তার বাবা দুজন মিলে আলোচনা করেছিল যে প্রিয়ার ভাগ্য এবার খুলে গেল। প্রিয়াকে আর গ্রামে থাকতে হবে না। প্রিয়া কখনো দিল্লি, কখনো মুম্বাই, কখনো দেশের বাইরে ঘুরবে। এই সমস্ত কথাগুলো ভাবার পরে প্রিয়ার মনে হচ্ছিল যে তার বাবা সত্যি সত্যি তাকে হয়তো পাঠিয়ে দিয়েছে। তাই সে ধীরে ধীরে ব্যাপারটাকে মেনে নেওয়ার চেষ্টা করছিল। তাছাড়া তার কোনো উপায় ছিল না, তার কাছে পালাবার কোনো পথ ছিল না। তাই প্রিয়ার সাথে লোকজনেরা যা করছিল প্রিয়া মেনে নিচ্ছিল। একটা সময় প্রিয়াকে দত্তক দেওয়া হয়েছিল জাপানের এক ফ্যামিলির কাছে। তাকাহাসি ফ্যামিলি প্রিয়াকে অ্যাডপ্ট করেছিল। প্রিয়ার বাবা মায়ের নাম পাল্টে গেছিল, প্রিয়ার নামও পাল্টে গেছিল। প্রিয়ার নাম রাখা হয়েছিল তুমিকো তাকাহাসি। প্রিয়া সেই বাড়িতে যাওয়ার পর বুঝতে পারে যে বাড়ির লোকজনেরা তাকে অ্যাডপ্ট করেছে তাদের একটা ছোট মেয়ে রয়েছে। খুব অল্প সময়ে প্রিয়া বুঝতে পেরেছিল ছোট মেয়ে কোনো ভয়ঙ্কর রোগে আক্রান্ত। সে এটাও জানতে পেরেছিল যে ওই ছোট মেয়ে আয়ুমি প্রিয়ার থেকে একটু ছোট আর তার হার্টে প্রবলেম রয়েছে। আর বাবা মায়ের মনে হয়েছে তারা দুজন যখন কাজে যাবে তখন মেয়ের কাছে একজনের থাকা অবশ্যই দরকার। জন্য আর বাড়ির কাজ সামলানোর জন্য তারা প্রিয়াকে কিনেছিল বা অ্যাডপ্ট করেছিল। কেউ চুরি করে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে প্রিয়াকে বিক্রি করে দিয়েছিল। প্রিয়া কিন্তু প্রথম জীবনে সেটা বুঝতে পারেনি।
প্রিয়া বহু বছর ধরে এটাই জানতো যে তার বাবা তাকে বিক্রি করে দিয়েছে, বিনিময়ে বড় মাপের টাকা নিয়েছে। এই কথাগুলো প্রিয়া যখনই ভাবতো তখনই কাঁদতো। কিন্তু যে বাড়িতে তাকে থাকতে হতো সেই বাড়িতে কাঁদার পারমিশন ছিল না। কাউকে বলা যাবে না যে তার নাম প্রিয়া, তার যে নামটা রেখেছিল তারা সেই নামটা বলতে হবে। এমনকি তাকে ঠিক করে খাবারও দেওয়া হতো না। বাড়ির লোকজনেদের খাওয়ার পরে যে খাবারটা বেঁচে থাকতো সেটাই প্রিয়াকে দেওয়া হতো। তবে প্রিয়ার যে ছোট বোন, ওই বাড়ির যে মেয়ে, সে প্রিয়াকে ভালোবাসতো। দুজন দুজনের ভাষা বুঝতো না, তবে দুজন দুজনকে খুব ভালোবাসতো। প্রিয়া সব সময় নিজের ওই বাড়ির ছোট বোনের সাথেই থাকতো। প্রিয়া ধীরে ধীরে বড় হচ্ছিল, তবে ওই বাড়ির যে ভদ্রলোক, যে প্রিয়াকে দত্তক নেওয়ার পরে প্রিয়ার বাবা হয়েছিল, ভদ্রলোক প্রিয়ার সাথে ভালো ব্যবহার করতেন না, অসভ্য আচরণ করতেন, কিন্তু প্রিয়ার কিচ্ছু করার ছিল না। প্রিয়া কিন্তু ধীরে ধীরে হিন্দি ব্যাপারটা ভুলে যাচ্ছিল। সে জাপানি ভাষা শিখেছিল, সেই ভাষাতেই পড়াশোনাও করেছিল। প্রিয়ার বয়স যখন 19 বছর হয়েছিল, প্রিয়ার ওই ছোট বোন, সে কিন্তু প্রিয়াকে বলেছিল, আমি এখন অনেকটাই সুস্থ, আমার দেখাশোনা করার জন্য তোমাকে ওরা নিয়ে এসেছিল, তুমি কিন্তু এখন তোমার বয়স 19 বছর হয়েছে, তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতেই পারো। প্রিয়ারও মনে হয়েছিল যে প্রিয়ার বোন যখন এই কথা বলছে, তখন এখান থেকে চলে যাওয়া উচিত। প্রিয়ার বাবা মাও কিন্তু আটকাবার চেষ্টা করেনি, চেষ্টা করলেও হয়তো প্রিয়া শুনতো না। প্রিয়া সেখান থেকে বেরিয়ে গেছিল, স্বাধীনভাবে বাঁচা শুরু করেছিল, একটা কাজও শুরু করেছিল। ধীরে ধীরে ওখানে বেশ কিছু ইন্ডিয়ান মানুষজনের সাথে তার আলাপ হয়, কথা হয়। মাঝে মধ্যেই তারা একসাথে গল্প করে সময় কাটানো শুরু করে। প্রিয়া তখন তাদের সাথে কথা বলতে বলতে জানতে পারে যে 1970 থেকে 1990 পর্যন্ত ইন্ডিয়া থেকে প্রচুর ছেলে মেয়েদের ওইভাবেই লুকিয়ে চুরিয়ে বাড়ির লোকজনদেরকে না জানিয়ে অন্য দেশে পাচার করা হতো বিভিন্ন কাজের জন্য। তখন প্রিয়ার মনে সন্দেহ আসে, তার মনে হয় যে হয়তো তাকেও বিক্রি করা হয়নি, ওইভাবে লুকিয়ে চুরিয়ে চুরি করেই এনেছিল সেই মহিলা। সেই জন্য সে নিজের সেই ছোট বোনকে কল করেছিল। কল করার পরে তাকে বলেছিল যে আমার একটা কাজ করতে হবে। সে বলে, বলো কি কাজ? বলে, বাবা মা যখন বাড়িতে থাকবে না, আমাকে অ্যাডপ্ট করার যে পেপারস রয়েছে সেটা যদি একটু জোগাড় করে দিতে পারো তাহলে খুব সুবিধা হয়। প্রিয়ার বোন বাড়িতে একাই থাকতো, বাবা মা থাকতো না, কাজে যেত। সে বাবার বিভিন্ন জিনিসপত্রের মধ্যে থেকে সত্যি সত্যি প্রিয়াকে অ্যাডপ্ট করার সেই পেপারস গুলো পেয়েছিল। সেগুলো সে নিজের দিদিকে দিয়েছিল। দিদি যখন সেই কাগজগুলো ভালোভাবে দেখে তখন সে বুঝতে পারে নাম সেখানেও প্রিয়া লেখা নেই। প্রিয়ার যে অরিজিনাল বাবা মা, তাদের যে সিগনেচারের জায়গা বা তাদের যে নামের জায়গা, সেখানেও দেখা যায় অন্য কোনো নাম লেখা রয়েছে। প্রিয়া তখন বুঝতে পারে যে তার সাথে আসলে কি ঘটেছিল। প্রিয়ার মা ছিল না, প্রিয়ার মায়ের সিগনেচারের জায়গাতেও অন্য কোনো এক মহিলার সিগনেচার ছিল। প্রিয়া কিন্তু ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝে ফেলেছিল। তবে প্রিয়া রোজই ভাবছিল যে চিঠি একটা লিখবে, কিন্তু কোথায় লিখবে, কি লিখবে, কিভাবে চিঠিটা তার বাড়ি গিয়ে পৌঁছাবে, এই সমস্ত ব্যাপারগুলো সে ভাবছিল। আগেই বলেছি কিছু ইন্ডিয়ান মানুষজনের সাথে প্রিয়ার বন্ধুত্ব হয়েছিল। তাদের সাথে যখন কথা হয় তারা বলেছিল যে তারা কিছু কিছু হিন্দি জানে। প্রিয়াও একটু আধটু জানতো। সবাই মিলে একটা চিঠি লিখেছিল, যে চিঠিটা এসে পৌঁছেছিল মথুরা পুলিশ স্টেশনে। তারপরে কিন্তু প্রিয়া চলে গেছিল নিজের ঠাকুমার সাথে, বাবার সাথে দেখা করতে। 18 বছর ধরে অপেক্ষা করেছিল প্রিয়ার ফ্যামিলি প্রিয়ার জন্য। পুলিশ স্টেশন থেকে বিদায় নিয়ে প্রিয়ার দাদি আর প্রিয়া নিজেদের বাড়ি যায়। বাড়ি যাওয়ার পরে প্রিয়া বলে যে আমি যে বাড়ি আসছি বাবা খুশি হয়নি, ওই বাবা আমার সাথে দেখা করার জন্য পুলিশ স্টেশনে তো এলো না। প্রিয়ার দাদি প্রিয়ার মাথায় হাত রাখে, বলে 1.5 বছর আগে তোর বাবা রমেশ লাংস ক্যান্সারে মারা গেছে। প্রিয়া কেঁদে ওঠে। প্রিয়া বলে, আমার আরো একটু আগে আসা উচিত ছিল, বাবা এত অপেক্ষা করলো, আমি কিন্তু আসতে পারলাম না ঠিক টাইমে। দাদি প্রিয়াকে জড়িয়ে ধরে বলে যে দোষটা আমার,
সেদিন স্কুল থেকে আমার আনতে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি যেতে পারিনি। শুধু সেই জন্য 18 বছর ধরে তোকে আমাদের থেকে এত দূরে কাটাতে হলো। প্রিয়া মাকে হারিয়েছিল, তবে সেটার কষ্ট সে তেমন করে বোঝেনি। তবে বাবাকে হারিয়ে তার মনে হলো যেন তার সব হারিয়ে গেছে। বাবার সাথে তার দীর্ঘ 18 বছর দেখা হয়নি। বাবার প্রতি তার এত টান এলো কোত্থেকে, সে সেটাই ভাবছিল। তারপর থেকে প্রিয়ার দাদির সাথেই প্রিয়া থাকতে শুরু করে, এখানে একটা কাজও করে, তবে মডেলিং বা ওই ধরনের কাজকর্মর সাথে সে আর কখনোই যুক্ত হয়নি। পুলিশের গাফিলতি সেই সময় ছিলই, যার জন্য একটা ছোট্ট বাচ্চাকে অতগুলো বছর অত দূরে কাটাতে হয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।